এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যা বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিপজ্জনক সংকট তৈরির দায়ী পশ্চিমাদের নিতে হবে আরাকচির হুঁশিয়ারি। ব্যাপক ভিত্তিক আন্তর্দেশীয় চুক্তি চূড়ান্ত করবে ইরান ও রাশিয়া, মস্কোর একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে বললেন ল্যাভরভ। 8 বছর পর আয়নাঘর থেকে মুক্তির পর সংবাদ সম্মেলন, পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যার বদলা চান আবদুল্লাহিল আমান আজমি। এবং ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল পাস। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সমাজকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে এক ফোনালাপে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা প্রশমন করতে চায়। তবে তিনি একথাও বলেন যে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার জর্দান নদীর পশ্চিম তীর সহ অন্যান্য অঞ্চলেও সহিংসতা ছড়িয়ে দিতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন যদি ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি মেনে নেয় তবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে। তিনি দ্বিপক্ষীয় সম্মানের ভিত্তিতে আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন। ফোনালাপে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বলেন, তার দেশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়। সেই সঙ্গে আয়ারল্যান্ড মনে করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্রুত বন্দি বিনিময় হোক এবং গাজা উপত্যকায় ব্যাপক হারে মানবিক ত্রাণ প্রবেশ করুক। তিনি সকল পক্ষকে সংযোগ প্রদর্শন করার আহ্বান জানান। আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান অপরাধযোগ্য পশ্চিম এশিয়া অঞ্চলে বিপজ্জনক সংকট তৈরি করছে। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে দখলদার সরকারের অপরাধমূলক উস্কানি বন্ধ করতে ব্যর্থতার দায় তেল আবিবের পশ্চিমা সমর্থকদের নিতে হবে। আরাকচি বলেন, গাজায় জাতিগত শুদ্ধি অভিযান বজায় রেখে এখন পশ্চিম তীরে হত্যা মিশন চালু করার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলকে বিপজ্জনক সংকটের গিরিখাতে নিয়ে গেছে। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, বিবির পশ্চিমা পৃষ্ঠপোষকরা এই অপরাধমূলক উস্কানির লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে এর পরিণতির দায় তাদেরকে বহন করতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে একটি ব্যাপক ভিত্তিক আন্তর্দেশীয় অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করবে। তিনি গতকাল মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, গত জুলাই মাসের শেষ দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর তেহরান মস্কো সম্পর্কের ক্ষেত্রে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে ইরানের নতুন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইরানের নতুন প্রশাসনের আন্তরিক ইচ্ছা ও মনোভাব প্রতিফলিত করে। ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়া দ্রুত সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে এবং এরই মধ্যে বহু সংখ্যক দ্বিপক্ষীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। ইরান ও রাশিয়া প্রাথমিকভাবে একটি 10 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। পরবর্তীতে 5 বছর করে আরও 10 বছরের জন্য চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়। দুটি মিত্র দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই চুক্তি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, বর্তমানে বিজিবির সদর দপ্তরে বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনার বদলা চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। আজ বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বিনা অপরাধে দীর্ঘ 8 বছর আয়নাঘর নামে পরিচিত অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন আবদুল্লাহিল আমান আজমি। সম্প্রতি ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান। 6 আগস্ট দিবাগত রাতে তাকে রাজধানীর বাইরে টাঙ্গাইলের এলাঙ্গায় ছেড়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দীর্ঘ 8 বছরের গুম জীবনের নানান বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কেও মন্তব্য করেন তিনি। আবদুল্লাহিল আমান আজমি বলেন, কোরআনে আছে খুনের বদলে খুন। আমি তদন্ত করে বিচারের আহ্বান জানাই। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল 2024। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কোনো রাজ্য যারা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং শিশুদের যৌন নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিল। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 বিলটি পাশ হয়। বিলটি এখন অনুমোদনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দেওয়ার পর এটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে তা আইনে পরিণত হবে। আজ পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি উত্থাপন করেন। এরপর বিধানসভায় এ নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর প্রতি অনুরোধ করেন তিনি যেন বিলটি অনুমোদন করতে রাজ্যপালকে আহ্বান করেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। ফিলিস্তিন উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থা আনরুয়ার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর এ পর্যন্ত জাতিসংঘ পরিচালিত স্কুলের 70% ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আনরুয়ার কমিশনার জেনারেল গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, যে স্কুলগুলো এখনও দাঁড়িয়ে আছে সেগুলো উদ্বাস্তু পরিবারগুলোর আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, এসব স্কুল লেখাপড়ার কাজে ব্যবহার করা যাবে না। যুদ্ধবিরতি না হলে শিশুশ্রম এবং সশস্ত্র সংগঠনের নিয়োগ এমনকি শোষণের শিকার হতে পারে। ফিলিপ লাজারিনি আরও বলেন, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে তত বেশি একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, এ অঞ্চল জুড়ে আনরুয়া পরিচালিত স্কুলগুলোতে শিশুরা তাদের নতুন স্কুলের শিক্ষাক্রম শুরু করেছে, কিন্তু গাজায় সেটি করা যায়নি। আনরুয়ার প্রধান বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনের মধ্যে গাজা উপত্যকায় 6 লাখ শিশু গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের ভেতরে বসবাস করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশেষ অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের দিকে যাওয়া আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে বলেছে, ব্লু লেগুন আই নামের জাহাজটিকে
লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়ার সময় লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশনটি ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং ড্রোন ইউনিট যৌথভাবে পরিচালনা করেছে। বেশ কয়েকটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে জাহাজে আগুন ধরে যায়। ইয়েমেনি সামরিক বাহিনী বলেছে, মিশনটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজার যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে পরিচালনা করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে যখন ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, তখন থেকে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী অসংখ্য মামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ পূর্ব ইউক্রেনের রুশ সশস্ত্র বাহিনীর অগ্রাভিযান রোধ করতে পারবে না। তিনি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় দস্যুদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। পুতিন গতকাল রাশিয়ার তুভা প্রজাতন্ত্র সফরে গিয়ে সেখানকার এক ছাত্র সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের ঢুকে পড়ার কারণ উল্লেখ করে বলেন, তারা ভেবেছিল এর মাধ্যমে তারা ডোনবাস অঞ্চলে আমাদের অগ্রাভিযান প্রতিহত করতে পারবে, কিন্তু তাদের সেই হিসাব নিকাশ ব্যর্থ হয়েছে। গত 6 আগস্ট ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে আগ্রাসন চালায়। তারা সীমান্তবর্তী ওই অঞ্চলের কয়েক ডজন গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ওই অতর্কিত অনুপ্রবেশের ফলে কুরস্ক অঞ্চলে প্রায় 1,30,000 মানুষ বাস্তুচ্যুত হন। তবে ইউক্রেন তার কুরস্ক আগ্রাসনের লক্ষ্য অর্জন করতে না পারলেও কিয়েভের সেনারা স্থানীয় অধিবাসীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, কুরস্ক অঞ্চলের লোকজন তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। পার্স টুডে আরও জানায়, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে ইন্দোনেশিয়ান রুপিয়া এবং দক্ষিণ কোরিয়ার ওনের ব্যবহার করার লক্ষ্যে দুদেশের মধ্যে স্থানীয় মুদ্রা লেনদেন এলসিটি বাস্তবায়নের জন্য সমঝোতায় উন্নীত হয়েছে। জাকার্তা গ্লোবের বরাদ দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা বার্না জানিয়েছে, শুক্রবার ওই চুক্তিটি চূড়ান্ত হয়েছে। ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এলসিটি ফ্রেমওয়ার্ক 30 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এরউইন হারিয়ানো এক বিবৃতিতে জানিয়েছেন, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এলসিটি কাঠামোর বাস্তবায়নের ঘটনা দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতার একটি মাইল ফলক। এই চুক্তির ভিত্তিতে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, চীন এবং সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশের সাথে এলসিটি ফ্রেমওয়ার্ক স্থাপন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছিলেন, আমেরিকা ডলারের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আর্থিক রিজার্ভ প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে ফেলেছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনিরা ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে পশ্চিম তীরেও। তাই প্রশ্ন জাগছে যে পশ্চিম তীর কি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় ইন্তিফাদা শুরু করবে? এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছেন সহকর্মী আমির হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের সমরবিদ ও সেনা কমান্ডারদের মতে, ইসলামী ইরান ও প্রতিরোধ অক্ষের সদস্যরা যুদ্ধের বৃত্ত বা ফ্রন্টগুলোর ঐক্য করার চেষ্টা করছে, যাতে নানা ফ্রন্টে ইসরায়েলের উপর প্রলম্বিত যুদ্ধ চাপিয়ে দেওয়া যায়। যুদ্ধের 3টি বলয় ইসরায়েলি স্বার্থে আঘাত হানবে প্রতিনিয়ত। এই 3 বলয়ের প্রথমটি হল পশ্চিম তীর ও গাজার বলয়। প্রতিরোধ যোদ্ধারা এসব অঞ্চলে ইহুদিবাদীদের জন্য জীবন অনিরাপদ করে তুলবে। যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর নেতিবাচক ও অগঠনমূলক ভূমিকা বুঝতে পেরে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন অধিকৃত অঞ্চলে সর্বশক্তি দিয়ে শাহাদাত পিয়াসী অভিযানগুলো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে, যাতে নেতানিয়াহু রাজনৈতিক আলোচনায় পিছু হটতে বাধ্য হয়। পশ্চিম তীরের উত্তরাঞ্চলেও ইসরায়েলের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুগুলোর উপর ঝটিকা ও আকস্মিক হামলার প্রক্রিয়া শুরু করেছে প্রতিরোধ অক্ষ। আগ্রাসী অভিযানের অজুহাত হিসেবে সশস্ত্র ফিলিস্তিনিদের দমনের কথা উল্লেখ করেছে ইসরায়েল। সশস্ত্র এই ফিলিস্তিনি গ্রুপগুলো
জর্দানের ভূমির মাধ্যমে ইরানের পক্ষ থেকে মদতপুষ্ট ও সশস্ত্র হচ্ছে বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত দাবি করেছে। এই দানবীয় ঘাতক খুব স্পষ্টভাবে বলেছে যে পশ্চিম তীরেও গাজার মতোই সব পদক্ষেপ নেওয়া তথা পশ্চিম তীর থেকেও বেসামরিক ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালানোর মতো সামরিক পদক্ষেপ নেওয়া ইসরায়েলের জন্য অপরিহার্য। ইসরায়েল এরই মধ্যে জর্দান সীমান্তে নজরদারি জোরদার করেছে। আগস্ট মাসের শেষের দিকে শাহাদাত পিয়াসী অভিযান জোরদারের বিষয়ে খালেদ মাশআলের বক্তব্যের অডিও ফাঁস হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর ইসরায়েল পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আগ্রাসন শুরু করে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ পশ্চিম তীরে বাস্তবে নিষ্ক্রিয় থেকেছে কিংবা কখনো ইসরায়েলি অপরাধ যজ্ঞের সহযোগী হয়েছে। ৩ ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়ন সংক্রান্ত যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন তা মেনে নেয়নি ইহুদিবাদী ইসরায়েল। গাজার সঙ্গে ফিলাডেলফিয়া ও মিশর সীমান্ত অঞ্চলে ইসরায়েলি সেনা উপস্থিতি অব্যাহত থাকার অগ্রহণযোগ্য দাবি জানিয়ে নেতানিয়াহু হামাস ও ইসলামী জিহাদকে দক্ষিণ তেলাবিবে শাহাদাত পিয়াসী হামলা শুরুর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ৩০ আগস্ট হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা দুটি গাড়ি বোমা ব্যবহার করে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আহত করেছে। ওই অভিযানের কয়েক ঘণ্টা পর আরেকটি শাহাদাত পিয়াসী অভিযানে আল খলিল অঞ্চলে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়। কোনো কোনো বিশ্লেষক বলছেন ইসমাইল হানিয়া ইসরায়েলের হামলায় শহীদ হওয়ার পর ইরান, ইসলামী জিহাদ ও হামাস নিরাপত্তাহীনতার বদলে সমগ্র অধিকৃত অঞ্চলে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছে। তেহরান হানিয়া হত্যার অনিবার্য প্রতিশোধ নেওয়ার ওয়াদা পূরণের পথে আধা যুদ্ধ তৈরির কৌশল কার্যকর করছে, অথচ ইসরায়েল ভেবেছিল যে সে বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে। পূর্ব রণাঙ্গন খুলে যাওয়ায় এবার সেখানকার ফিলিস্তিনিদের অস্ত্র কেবল পাথর বা ইট কিংবা কাঠ নয়, বরং তাদের হাতে রয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র, স্নাইপার, কাঁধ থেকে গ্রেনেড নিক্ষেপযোগ্য গ্রেনেড প্রপেলার, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি। পশ্চিম তীরের বিশেষ পরিস্থিতির কারণে হামাস ও জিহাদের সদস্যরা এখন সরাসরি ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের টার্গেট করতে সক্ষম। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইহুদিবাদী সরকার স্বেচ্ছায় খাদে পড়ার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে সবচেয়ে কার্যকর পন্থায় শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে। অন্য কথায় প্রতিরোধ যোদ্ধারা আত্মগোপনে থেকেও টার্গেট ভিত্তিক অভিযানগুলো চালিয়ে ১৯৪৮ সালে দখল করা অঞ্চলে দখলদারদের জীবনযাপনকে অসম্ভব করে তুলবে। তেল আবিব সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ফিলিস্তিনিরা এটা বুঝিয়ে দিয়েছে যে প্রতিরোধ থেমে যাবে না। দখলদার হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের ধরন নির্ভর করবে স্থান, সময় ও নানা উপায় উপকরণ বা সুযোগ সুবিধার আলোকে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।